আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প আজ আমি পড়ে শোনাব। গল্পটির নাম নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে। স্টেশনের ধারে গোকুলের দোকান থেকে কেরোসিন দিচ্ছে শুনে তোতনের ঠাকুমা আহ্লাদে হাঁসফাঁস করে তাড়াতাড়ি একটা হাফ ক্যানিস্ট্রা বার করে এনে হাঁক পারলেন। বাটুল, ছুটে যা, এক্ষুনি সব তেল পুড়িয়ে যাবে, যা যা কুইক। এই একটি ইংরেজি শব্দ শিখে নিয়েছেন তোতনের ঠাকুমা কাজের লোকজনদের কাজে পাঠাবার সময় প্রয়োগ করতে। বাটুলের ক্ষেত্রেও সর্বদাই এটি বলতে হয়। কে না জানে বাটুল যেখানেই যায় বাঘের মাসি হয়ে যায়। কেরোসিন আনতে যাবার পথে একটা ফলন্ত পেয়ারা গাছ চোখে পড়লেই তো হয়ে গেল, কিন্তু বাটুল ছাড়া আর যাবেই বা কে? কার এত সময় আছে? কেরোসিনের লাইন মানেই তো কম করে আধ মাইল লম্বা। বাসন মাজুনি বাটুলের মার 8 বছরের ছেলে বাটুলই একমাত্র বেকার ছেলে। তবে এখন বাটুল বেকার অবস্থায় ছিল না, রীতিমতো কর্মরতই ছিল। তাই ঠাকুমার তাগাদায় বিরক্ত হয়ে বলল, কুইক বললেই কুইক, মুড়িগুলান শেষ হতে দাও অগ্রে। ওরে সর্বনাশ! তোতনের ঠাকুমা ছিটফিটিয়ে উঠলেন। তোর এই 1 বস্তা মুড়ি শেষ হতে যে গোকুলের দোকানে ঝাঁপ পড়ে যাবে। যা বাবা, লক্ষ্মী ছেলে, ছুটে যা, এসে খাস। এখন বরং এই নাড়ু দুটো খেতে খেতে চলে যা। এটি অবশ্যই ঘুষ। দুটো নারকেল নাড়ু একসঙ্গে কবে জোটে? বাটুল তাড়াতাড়ি হাতের মুড়ির ঠোঙাটা জানলার গড়াদের খাঁচে গুজে রেখে কুইক হাত পেতে বলল, কই দাও। আর পাওয়া মাত্রই মুখের মধ্যে পুড়ে ফেলে খালি টিনটা উঠিয়ে নিয়ে ছুট মারল। কিন্তু বেচারি বাটুল গোকুলের দোকানের সামনে লাইনের বহর দেখে হাঁ। ওদের পিছুতে তো দাঁড়াতে হবে। ছুট মেরে সামনের দিকে ঢুকে পড়তে গেলে যে কেউ রক্ষে রাখবে না, পিটিয়ে তক্তা বানিয়ে দেবে, তা জানে বাটুল। আহা, মুড়ির ঠোঙাটা সঙ্গে নিয়ে এলেই হতো। কি আর করা? ক্ষণে ক্ষণে গা চুলকানো, মাথা চুলকানো আর মাটিতে পা ঠুকে মশা তাড়ানো ছাড়া আর কিছু করার নেই। ঘন্টা 2 এইভাবে হতে দিয়ে থেকে বাটুল দেখল তার সামনে এখনও 2-20 লোক, কিন্তু তেল খতম। শুধু বাতাসে তেলের সৌরভ বইছে। বাটুলের অবশ্য তাতে কিছু যায় আসে না। তেল পায়নি দেখে ঠাকুমা কীরকম চেল্লাবে তাই ভাবতে ভাবতে হৃষ্ট চিত্তে খালি টিনটা পেটে চেপে ধরে দুহাতে পিটোতে পিটোতে গলা ছেড়ে গান ধরল। তাধিন তাধিন ধিন, রাম ছাগলে সাইকেল চালায়, হাতি পারে ডিম, আহা তাধিন তাধিন ধিন। গানটা বাটুলের বিশেষ প্রিয়, কারণ তোতনদা তাকে এটি শিখিয়েছে সুর সহযোগে। আরও লাইন আছে, অত মুখস্থ নেই, তাই ওই 2 লাইনেই চালাতে চালাতে পা চালিয়ে আসছিল। হঠাৎ সামনের দিকে তাকিয়েই 3 ইঞ্চি জিভ বার করে গলা আর 2 পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে স্বয়ং গানের গুরু তোতনদা সাইকেল চেপে আসছে। সেও সাইকেলের হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে ব্যালেন্স ঠিক রেখে হুঙ্কার দিল, কি বলছিস রে ফলের ঝুড়ি? হ্যাঁ, তোতন বাটুলের ওই নামকরণ করে রেখেছে ফলের ঝুড়ি, কারণ তোতনের মতে ওর পেটটা নাকি এক তরমুজের মতো, মুখটা মস্ত একটা ডাবের মতো, নাকটা জামরুলের মতো, চোখ দুটো কালো জামের মতো, গলাটা ঘটি পেয়ারার মতো, আঙুলগুলো পাকা কলার মতো, আর হাত পা 4খানা শুকনো আখের মতো। ফলের ঝুড়িকে নিয়ে তোতন সর্বদাই মজা করে আর খ্যাপায়। তবু বাটুল দাদাবাবু বলতে অজ্ঞান। তোতনও তাকে সচক্ষে দেখে, কিন্তু সাইকেল চালিয়ে আস্তে আস্তে যদি কানে টিন পেটানোর তালের সঙ্গে খোলা গলার গান বেজে ওঠে, রাম ছাগলে সাইকেল চালায়, তাহলে নিজেই খেপে উঠবে না? হলেও বা এই উচ্চাঙ্গ সঙ্গীতের লাইনটি তারই অবদান। বাটুল শুকনো গলায় বলল, কিছু তো বলি নাই, শুধু তোমার শেখানো গানটা গাইছি। থাক, আর গান গাইতে হবে না, থাম। টিন নিয়ে কোথায় যাচ্ছিস? যাই নাই, ফিরছি। গেছিলাম গোকুলদার দোকানে তেল ধরতে, দিল না, ফুইরে গেল। তা যাবেই তো অকর্মার ধারি। বাটুল একগাল হেসে বলল, তা যা কয়েছ, তো তুমি এমন রোদ্দুর মাথায় কোথায় চলেছ? তোতন গম্ভীরভাবে বলল, যাচ্ছে নিরুদ্দেশ হতে। হ্যাঁ,
বাঁটুলের পেটের ওপর থেকে ক্যানিস্ট্রাটা গড়িয়ে মাটিতে পড়ে গেল। সে সেদিকে ভ্রুক্ষেপ না করে ছুটে এগিয়ে এসে সাইকেলের হ্যান্ডেল চেপে ধরল। হেই দাদাবাবু, নিরুদ্দেশ হতে যাবে কেনে? তোতন গম্ভীরভাবে বলে। কেনে আবার, জানিস না? আমার পরীক্ষার রেজাল্ট শুনিস নি? বাঁটুল অতি কষ্টে ঢোক গিলে বলে, শুনিছি 3rd ডিভিশন। আর বাড়িতে বকুনিগুলো শুনিস নি? বাঁটুল ভয় ভয় ঘাড় কাত করে, অর্থাৎ তাও শুনেছে। তবে এত অপমান সহ্য করে থাকতে পারে মানুষ? নিরুদ্দেশ যদি না হতে পারি, রেল লাইনে গলা দেব, ব্যাস। বাঁটুল হঠাৎ চেঁচিয়ে ওঠে, ও গো দাদাবাবু গো, অমন কাজ করো নি গো। মা তাইলে কেঁদে কেঁদে মরে যাবে, আর ঠাকুমা চিল্লিয়ে চিল্লিয়ে পাড়া মাথায় করবে। করুক, যাব যেখানে খুশি। আমি এই চললাম, আর ফিরছি না। যা বাড়ি যা, কাউকে বলবি না আমার সঙ্গে দেখা হয়েছে, খবরদার। হঠাৎ ঝটকা মেরে সরিয়ে দিল বাঁটুলের হাত দুটো, তারপর বোঁ করে কেটে বেরিয়ে গেল। বাঁটুলও অবশ্য ছুটতে শুরু করলো পিছু পিছু। ও দাদাবাবু, হেই দাদাবাবু, তোমার পায়ে ধরি দাদাবাবু, নিহাত নিরুদ্দেশ হবে তো হও, রেল লাইনে গলা দিওনি গো। কিন্তু সাইকেলের সঙ্গে কতক্ষণ ছুটতে পারবে, তাও আবার কাঁদতে কাঁদতে। অনেকটা দূর থেকে দেখতে পেল দাদাবাবু সাইকেল থেকে নেমে সেটাকে স্টেশনের চায়ের দোকানের গায়ে ঠেকিয়ে দাঁড় করিয়ে রেখে চাওলাকে কি একটা বলে ছুটে গিয়ে প্রায় ছেড়ে দেওয়া চলন্ত গাড়িটাতে চেপে বসল। তার চোখের সামনে দিয়ে রেলগাড়িটা বেরিয়ে গেল ধোঁয়া ছাড়তে ছাড়তে। বাঁটুল সেই ধোঁয়ায় দু চোখে ধোঁয়া দেখে ধপ করে মাটিতে বসে পড়ল। বসেই রইল বহুক্ষণ। আর বহুক্ষণ পরে হঠাৎ মাথায় হাত দিয়ে চাপড়ে তীর বেগে ছুটল বাড়ির দিকে। মনে পড়ল বাড়িতে খবরটা দেওয়ার ছিল। দাদাবাবু বলেছে বাড়িতে না বলতে, কিন্তু তাই কখনো পারা যায়? তোতনের ঠাকুমা বাঁটুলকে পাঠিয়ে পর্যন্ত ঘর বার করছিলেন কতক্ষণে আসে। এলেই খালি জনতা স্টোভটায় তেল ভরে ভাড়ার ঘরে বসে আলাদা করে মোচার চপগুলো ভেজে নিয়ে ছুটির দিনে ছেলেদের খাওয়াবেন। তো হায় কপাল, বেলা গড়িয়ে দুপুর, আর কখন খাবে তারা মোচার চপ? এই সময় বাঁটুলের শূন্য হাতে আবির্ভাব। তেল কই? বাঁটুল সবেগে মাথা নাড়ে। পাই নাই, ফুইরে গেল। পাও নাই, ফুইরে গেল? ফাঁকিবাজের রাজা, দুষ্টু বুদ্ধির শিরোমণি, রাস্তায় খেলা করে দেরি করেছিলি বুঝি? অপমানে বাঁটুলের মুখ লাল হয়ে ওঠে। খেলা করেছি, শুধিয়ে এসো না গোকুলদাকে। কত বড় লাইন! আমি যাব তোর গোকুলদাকে শুধোতে? তা তেল তো পাস নাই, টিনটা কোথায়? টিন? বাঁটুল এবার চোখে ধোঁয়া দেখে। তাই তো, টিনটা কখন কোন ফাঁকে উপে গেল। ভাবতে ভাবতে মনে পড়ল, টিন বাজিয়ে গান গাইতে গাইতে আসছিল রাস্তার মোড়ে বড় বকুলতলার কাছে তোতনদাকে দেখে। তারপর তারপর বাঁটুল তাচ্ছিলের স্বরে বলল, তোমার টিন হয়ে বড় বকুলতলায় গড়াগড়ি খাচ্ছে? বটে, কেন শুনি? হঠাৎ ভূতে পেল বুঝি? বাঁটুল সবেগে বলল, ভূতে আবার ধরবে কেনে? ধরবে তোমার আদরের লাতিকে। নইলে তুচ্ছ কারণে এমন সুখের জীবন ছেড়ে নিরুদ্দেশ হতে যায়, রেল লাইনে গলা কাটা করতে চায়। পাস তো করেছ, ফেল তো আর হও নাই। তা না হয় 3rd ডিভিশন, তার জন্যেই। তোতনের ঠাকুমা রেগে আগুন হয়ে হাঁক পাড়েন। বাঁটুলের মা, দেখো তো এসে, তোমার ছেলে কেরোসিন আনতে গিয়ে টিন হারিয়ে 20 ঘন্টা পরে ফিরে এসে পাগল সেজে কী সব বকছে আবোল তাবোল। এইটুকু ছেলে এমন শয়তান গো, বকুনির ভয়ে পাগল সাজছে। অপমানের ওপর অপমান। বাঁটুল চেঁচিয়ে ওঠে, পাগল সাজতেছি? দাদাবাবু চেরো জন্মের মতো চলে গেল গো, তাই দেখে আমার বলে মাথাটা পাগল হয়ে যাচ্ছে, আর তুমি কি না? ঠাকুমার ডাকাডাকিতে বাঁটুলের মার সাড়া পাওয়া গেল না। গেছে বোধহয় কোথাও। তবে বাড়ির আর সকলে ছুটে এলো। ছুটির দিন তো, সবাই বাড়িতে। এলেন তোতনের ব্যাচেলার জ্যাঠামশাই, এখনও বিয়ে না হওয়া ছোটকা, বাপের বাড়ি বেড়াতে আসা বিয়ে হওয়া বড় পিসি, আর এখনও স্কুল পড়ুয়া
আইবুড়ো ছোট পিসি, আর সবার আগে তো তোতনের মা। অনুপস্থিত শুধু তোতনের বাবা, অফিসের কাজে কোথায় যেন ট্যুরে গেছেন। এখন প্রত্যেকের প্রথম কাজ হলো বাটুলকে একপালা জেরা করা আর ধমক দেওয়া। ছোটকার হাতের দুটো গাঁটটাও জুটল। এই তোর দাদাবাবুকে ভালোবাসা, নিরুদ্দেশ হয়ে চলে যাচ্ছে শুনেও ছুটে গিয়ে আটকাতে পারলি না? কেমন করে আটকাবো শুনি? সাইকেলের সঙ্গে ছুটতে পারে মানুষ? মানুষ না পারুক, তুমি ঠিকই পারো চাঁদু। ঠিক আছে, আমি দাদাবাবুরে ভালোবাসিনি, হলো? ও, আবার চোটপাট, এই সময় গাঁটটা। যাচ্ছিস কোথায়? দাঁড়িয়ে থাক। ভেবেছিস জেরা শেষ হয়ে গেছে? বাটুল ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে। জেরা কিসের? আমি কি চোর? আহা হা, চোর কেন হবে তুমি? তুমি মহাপুরুষ। বলি, দাদাবাবুকে রেলে চেপে চলে যেতে দেখেও ছুটে এসে খবর না দিয়ে অনেকক্ষণ বসে কাটালি কেন? জানি নে, মাথা গুইলে গেছিল। ও, মাথা গুইলে গেছিল। তো ঠাকুমা কেরোসিনের জন্য যে টাকাটা দিয়েছিল, সে টাকা কোথায় গেল? কোথায় আবার যাবে? টাকার কি পা আছে না সাইকেল আছে যে পাইলে যাবে? যেখানে থাকা সেখানেই আছে। হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দুটো 10 টাকার নোট বার করে সামনে ফেলে দেয় বাটুল। যাক, তবু ভালো। বড় পিসির তো সন্দেহ হচ্ছিল রাস্তায় খেলতে খেলতে টাকাটা কোথায় হারিয়ে ফেলে খুদে শয়তানটা একটা আষাঢ়ে গল্প ফেঁদে তাক লাগাতে বসেছে। যাক, একটা সন্দেহ ভাঙল, টাকাটা হারায়নি। তবে খেলে বেরিয়ে দেরি করে তেলের টিনটা কোথায় হারিয়ে ফেলে তেল না নিয়ে ফিরেছে বলেই এই গল্প। দেখো, তোতন খানিক পরে ঠিকই ফিরবে। কোথায় বসে আড্ডা দিচ্ছে? নিরুদ্দেশ অমনি হলেই হলো। আর হতে যাবার সময় সেই কথা বলে যাবার আর লোক পেল না বাটুল ছাড়া। আসলে ছোকরা মহা ওস্তাদ। বাটুলের বয়সটা যে মাত্র 8, সে কথা কারো বিশেষ মনে ছিল না। তা থাকবেই বা কী করে? বাটুলের আহারটি যে 4 আষ্টে 32-এর তুল্য, আর কথাবার্তা সে তো 8-10-এ 80-র তুল্য। দেখো, তোতন খানিক পরে ঠিকই ফিরবে। কোথায় বসে আড্ডা দিচ্ছে? নিরুদ্দেশ অমনি হলেই হলো। আর হতে যাবার সময় সেই কথা বলে যাবার আর লোক পেল না বাটুল ছাড়া। আসলে ছোকরা মহা ওস্তাদ। বাটুলের বয়সটা যে মাত্র 8, সে কথা কারো বিশেষ মনে ছিল না। তা থাকবেই বা কী করে? বাটুলের আহারটি যে 4 আষ্টে 32-এর তুল্য, আর কথাবার্তা সে তো 8-10-এ 80-র তুল্য। বাড়ি বন্ধ। পাশের বাড়ি বলে গেছে কিশলয়রাও সবাই মিলে কলকাতায় গেছে ছুটির দিনে আমোদ করতে। আর রঞ্জন, সব থেকে যে প্রাণের বন্ধু, সে নাকি পরশু থেকে কলকাতাতেই আছে মামার বাড়ি। কেউ কোনো হদিস দিতে পারল না। তার মানে বাটুলের কথাই সত্যি, আর সেটা বোঝা মাত্রই ভেঙে পড়ার পালা। তবে জ্যাঠামশাইয়ের ভাঙনটাই ধরা পড়ল প্রথম। তিনি উদ্দাম গলায় বলে উঠলেন, তা হবে না নিরুদ্দেশ? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে ছেলেটাকে এত হেনস্থা? এখনকার ছেলে অত অপমান সইবে কেন? এদিকে বিশ্বশুদ্ধ সবাই জানছে এবার খাতা দেখা হয়েছে ভুতুড়ে পদ্ধতিতে। অথচ শুনে ভেঙে পড়া ঠাকুমাও তেড়ে উঠে বললেন, তা হেনস্থা তো কাকা জ্যাঠা তোরা দুজনাই বেশি করলি। বংশের মুখ পোড়ালি, বাড়ির মুখে চুনকালি দিলি। এ বাড়িতে কেউ কখনো 3rd ডিভিশন হয়নি, এরপর কুলিগিরি করে খেতে হবে, কোনো কলেজে চৌখাটেও ঢুকতে দেবে না। বলিস নি এসব? তুলোধনা করে ছেড়েছিস ছেলেটাকে। বরং মা বাপে কিছু বলেনি, চুপচাপ ছিল। ঠাকুমার ন্যায্য কথা। জ্যাঠামশাই মাতৃবাক্যে আরও উত্তেজিত হয়ে বলেন, তা সেটাই তো বেশি হেনস্থা। চুপচাপের চাপই তো পাথরের চাপ। ভাবটা যেন তোমার মতন অখদ্দে ছেলেকে বকতেও রুচি নেই, যেন তোমার ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই। এতে আর মনে দাগা পাবে না? বেশ, ঠিক আছে, আমারই দোষ। তো বসে বসে গজালি করলে তো চলবে না, কাজ এগোতে হবে তো। ছোটকু, এই ছোটকু। বড় পেশি ওদিক থেকে এসে বললেন। ছোটকু তো আবার বেরোলো। আবার বেরোলো? কোথায় বেরোলো? কেন বেরোলো?
কে তাকে বেরোতে হুকুম দিল? ও, সবাই কর্তা। এখন এই যে টিভিতে রেডিওতে খবর পাঠাবো, কে নিয়ে যাবে? বড় পিসি অবাক হয়ে বললেন, টিভি রেডিও? সে তো তাহলে কলকাতায় যেতে হবে। তা তো হবেই, কলকাতায় না গেলে কিচ্ছু হবে? এই শ্রীরামপুরে ঘরে বসে বসে কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই হবে না। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দরকার হয় নিজেই চলে যাব কলকাতায়। ফট করে উঠে গিয়ে একখানা খাতা আর একটা ডট পেন নিয়ে হাঁক দিলেন, বৌমা, বৌমা, তোতনের পোশাকি নামটা কি যেন? বৌমা মানে তোতনের মা, জ্যাঠামশাইয়ের ভাদ্র বউ। তবু ভাসুরের প্রশ্নে হাঁ হয়ে বললেন, নাম তোতনের? আপনি জানেন না? জ্যাঠামশাই বীর বিক্রমে বললেন, জানবো না কেন, নিজের ভাইপো, নাম জানবো না? তবে গোলেমালে যদি ভুলভাল হয়ে যায়। এই যে বড় বড় গাইয়েরা সভায় এসে গান গায়, গান কি তাদের মুখস্থ থাকে না? তবু হারমোনিয়ামের ওপর গানের বই খাতা বিছিয়ে রাখে। কেন রাখে? নির্ভুল হবার জন্যে, বুঝলে? সেই জন্যেই। তোতনের মা আস্তে আস্তে বললেন, ভালো নাম তথাগত। তথাগত, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ তথাগত। তথাগত কি? ও, তথাগত রায়, রায়বাড়ির ছেলে যখন। হয়ে গেল 1 নম্বর। নম্বর 2, গায়ের রং। গায়ের রং কি? তোতনের মা আরও অবাক হয়ে বললেন, জানেন না? কি আশ্চর্য, দিনরাত দেখছি জানি না, তবু তুমি হচ্ছ মা, তোমার কাছে ভেরিফাই করে নিচ্ছি। তোতনের মা আস্তে আস্তে বললেন, ফর্সা। ঠাকুমা বলে উঠলেন, বৌমা, যা জানতে চাইছে কুইক উত্তর দাও, দেখছো তো রাত বেড়ে যাচ্ছে। ঠিক, তাহলে গায়ের রং ফর্সা। আচ্ছা, লম্বায় ক ফুট ক ইঞ্চি? তোতনের মার কাতর গলা, তা কি জানি, আমি কি মেপে রেখেছি? মেপে রাখোনি? বলো কি বৌমা? রাজ্যশুদ্ধ লোক তাদের যত ছেলে মেয়ে মায়ে বাড়ির সবাইকে মেপে রাখে, আর তোমার একটা মাত্র ছেলেকে মেপে রাখোনি? এখন উপায়? ঠাকুমা বললেন, হ্যাঁ রে ভুলু, সবাই ছেলেপুলেকে মেপে রাখে? রাখে না? নিত্যদিন টিভিতে ডজনখানিক নিরুদ্দেশের ডেসক্রিপশান মানে বিবরণ শোনো না? কি লিখি 3 নম্বরে? ঠাকুমা তাড়াতাড়ি বলেন, আমার মাথা ছাড়িয়ে পেরায় 4 আঙুল, তাই লিখে দে। তোমার মাথা ছাড়িয়ে বললেই তো চলবে না, তোমার মাপটা কি সেটা দেখতে হবে তো। উঠে গেলেন, কোথা থেকে গজ কাঠি নিয়ে এসে মাকে দাঁড় করিয়ে মেপে নিয়ে বললেন, বুঝেছি। লিখলেন 5 ফুট 4 ইঞ্চি। যাক, অনেকটা এগিয়ে গেল। এখন চটপট বলো তো বৌমা, শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে? ঠাকুমাই কুইক উত্তরটা দিয়ে দিলেন, ও মা, নেই আবার? ঘুঁটে চাপড়ার মতন একখানা জরুলি তো রয়েছে শরীরে। তাই নাকি? খুব ভালো, খুব ভালো। জ্যাঠামশাই আহ্লাদে উল্লসিত হলেন। তা কই, কোথায় জরুল? আমি তো। এখন আর দেখবি কি করে, ছেলেবেলায় দেখেছিস, যখন কিছু না পড়ে উদম হয়ে বেড়াতো তখন দেখেছিস। তার মানে? ও, বুঝেছি। তো বৌমা, তোমার ছেলেটির কি সবই বিদঘুটে, যাতে অন্যের সুবিধে হয় এমন কিছু নেই? শনাক্ত করতে শরীরের কোনো বিশেষ চিহ্নটা কাজে লাগে, সেটা সবারই জানা। তা চিহ্নটা গালে মুখে কি হাতে পায়ে কোনো সভ্যপভ্য জায়গায় রাখা যেত না? শিক্ষা দীক্ষার দরকার বৌমা, ছেলের শিক্ষা দীক্ষার দরকার। তা চুলোই যাক চিহ্ন। এখন বলো, নিখোঁজ হওয়ার সময় পরনে কী ছিল? নিখোঁজ হওয়ার সময় পরনে? তোতনের মা এখন চোখে আরও অন্ধকার দেখেন। সে বেচারি কি করে জানবে পরনে কী ছিল? 100টা জামা প্যান্ট, কখন কোনটা পরছে, কোনটা ছাড়ছে, কোনটা পরে বেরোচ্ছে, কে তার হিসেব রাখছে? কোথাও যাবার সময় কি বলে যায়? আর বলে গেলেই কি মনে থাকে ছেলের পরনে চেক শার্ট ছিল না ডোরা কাটা, গোলাপি না নীল, সবুজ না হলদে, মাখন রং না ছাই রঙা? তখন তো একমাত্র প্রশ্ন থাকে, কোথায় যাচ্ছিস, কখন ফিরবি? তাই নিয়েই যাত্রাকালে তর্কাতর্কি, বকাবকি। জ্যাঠামশাই গম্ভীরভাবে বললেন,
বুঝলাম, এটুকুও জানো না। এই ছেলে যদি নিরুদ্দেশ না হয় তো কে হবে? এত নেগলেক্টেড চাইল্ড। আশ্চর্য বৌমা, দেখছো তো দিনের পর দিন কাগজে নিখোঁজ নিরুদ্দিষ্টদের কিভাবে নিখুঁত বিবরণ দেয়। নিখোঁজ হবার সময় পরনে কী ছিল তাই যখন বলতে পারা যাচ্ছে না, তখন আর খোঁজ পাবার আশা বৃথা। উপসে আর দুর্ভাবনায় ঝিমিয়ে পড়ছিলেন ঠাকুমা। আবার তেড়ে উঠলেন। আজ সবাই তো বাড়ি ছিলি, দেখে রাখতে পারিসনি? যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা বাবা, আচ্ছা, যত দোষ আমার, তুমিও তেমনি মা আমার। যাগে, একখানা ছবি হবে। ছবি? হ্যাঁ হ্যাঁ, ছবি। তোতনের একখানা ছবি, মানে ফটো। কি, একখানা ছবিও নেই ছেলেটার? জ্যাঠামশাই হঠাৎ কোঁচার খুঁট তুলে নাক মুছতে থাকেন। তারপর ধরা গলায় বলেন, এরপরও বলতে হবে ছেলেটা নিরুদ্দেশ হয়ে গিয়ে অন্যায় করেছে? এরকম অবহেলিত, অপমানিত, অভাগার বাড়ির থেকে বাইরেটাই শ্রেয় মনে হওয়াটাই তো স্বাভাবিক। তাহলে ছবি হবে না? নেই? তোতনের মা বললেন, ছিল তো, বন্ধুদের সঙ্গে স্টুডিওয় গিয়ে তুলিয়েছিল তো শখ করে। কোথায় রেখেছে কে জানে। আমার কাছে বাড়ির সকলের গ্রুপ ফটো আছে। গ্রুপ ফটো? গ্রুপ ফটো নিয়ে আমি কি করব? টেলিভিশন অফিসে গিয়ে বলবো এই সবাই আমরা সপরিবারে নিখোঁজ হয়ে গেছি? হোপলেস। আর এই আমার মেজ ভাইটির কথা বলছি, জ্ঞানের বালাই মাত্র নেই, ট্যুরে যাবার আর সময় পেল না। ট্যুর কি পালিয়ে যাচ্ছিল? এই মোক্ষম সময়টা একমাত্র ছেলেটা নিখোঁজ হয়ে গেল, উনি বাপ ট্যুরে গিয়ে বসে থাকলেন। এদিকে বাড়িতে ছেলের একখানা ছবি পর্যন্ত নেই। ছেলের পরনে কী ছিল তা কেউ জানে না। ঘন ঘন কোচার খুঁট তোলেন জ্যাঠামশাই আর নাক মোছেন। তারপর গলা ছেড়ে বলেন, আর তোতনকেও বলি, নিরুদ্দেশ হবার জন্যে যখন বেরিয়েছিস টেবিলে একখানা ফটো তো ফেলে যেতে হয়। জানিস তো, ওটাই এখন জরুরি, বাড়ির সবাই যখন কেয়ারলেস। তোতনের বড় পিসি হাই তুলে বলেন, তা সত্যি দাদা। আমার দেওর তো বলেই, টিভিতে ছবি ওঠাবার জন্যেই এইসব ছেলেপুলে হঠাৎ নিখোঁজ হয়। দুদিন গা ঢাকা দিয়ে থাকে, ছবিটা উঠলেই ফিরে আসে। নইলে রোজ এই মুঠো মুঠো ছেলে হারিয়ে গিয়ে যায় কোথায়, থাকে কোথায়, খায় কি, পড়ে কি? ফিরে না এলে শুধু হারানো ছেলেপুলেতেই তো একটা রাজ্য ভরে যেত। তারা একযোগে তাদের জন্য একটা নিখোঁজ ল্যান্ডের দাবি তুলত। ভুলু ব্যঙ্গের হাসি হেসে বলেন, তোর সব জানতা মহাজ্ঞানী দেওর আর কি কি জ্ঞান দিয়েছে তোকে শুনি। আমায় আবার কি জ্ঞান দেবে? তবে বলে যে অনেক ছেলে মেয়ে নাকি সিনেমায় একটু চান্স পাওয়ার আশায় বম্বে চলে যায়, তারপর ফেরার পয়সা থাকে না, চান্সও পায় না, শেষমেশ এসে রাস্তায় ঝাড়ু দেয়, জুতো সাফ করে। থাম বুড়ি, থামা তোর। ওহ, মাথা ধরিয়ে দিল। টিভিতে ছবি উঠবে বলে বাড়ি থেকে পালিয়ে হারিয়ে যাবে। ছবি ওঠার আর কোনো উপায় নেই? মাধ্যমিকে ফার্স্ট হওয়া যায় না? রাষ্ট্রপতির পদক পাওয়া যায় না? আরও কিছু বলতেন ভুলু। এই সময় ছোট ভাই পুলু এসে বসে পড়ে বললেন, থানায় থানায় খবর দিয়ে এলাম, কলকাতায় লালবাজারে ফোন করেও জানিয়ে এসেছি। তবে ভরসার কথা, আজ সারাদিনে 300 মাইলের মধ্যে কেউ কোথাও রেল লাইনে গলা দেয়নি। জ্যাঠামশাই একটু নিশ্চিন্ত হয়ে বললেন, দেয়নি তা জানতাম, ছেলেটা তো হৃদয়হীন নয়, প্রাণে দয়া মায়া আছে, কিন্তু ফোনে ফোনে কর্তব্য সারলেই তো হলো না। এখন তো একবার কলকাতায় যেতে হবে। কলকাতায় এই রাত 10টায়? 10টা রাত এমন কিছু না পুলু, নাইট শোয় সিনেমা দেখতে চাও না তোমরা? বলছি, ডেসক্রিপশান অবশ্য কিছুই পাইনি, একখানা ছবিও না, তবু তো একবার খবরটা দিয়ে আসতে হবে। এখন ওদের অফিস খোলা আছে? জানতাম এই কথাই বলবি। কথা কাটানো চিরকালের স্বভাব। ঠিক আছে, কাল সকালেই যেও, তবে একখানা ফটো হাতে না করে যাবি কোন মুখে তাই ভাবছি। আশ্চর্য, ছেলে মেয়ে তো বটেই, যত সব বুড়ো হাবড়া, পাগল ছাগল, বোবা কালা, মুটে মজুর,
শখ করে নিখোঁজ হয়ে গেলে টিভিতে ছাপতে দিতে একটা অন্তত ছবি থাকে, আর বাড়িতে লেখা থাকে লোকটার নাম কি, মাপ কি, গায়ের রং কি, বয়স কত, নিখোঁজ হবার সময় পরনে কী ছিল। অথচ আমাদের সবেধন নীলমণি ছেলেটার। ভুলু আবার কোচার খুঁট তুলে ঘন ঘন নাক মোছেন, তারপর বলেন, যদি ভগবানের দয়া কখনো ফিরে আসে কেউ একদম বকাবকি করবে না, তা বলে রাখছি। পুলু বলল, তুমি মনে রাখলেই হলো। হ্যাঁ, কি? আমি আমি হঠাৎ এই সময় সদর দরজার কড়া নড়ে উঠল। সর্বনাশ করেছে, নির্ঘাত পুলিশ। পুলু বলে আবার পুলুর আগেই ভুলু নিজেই ছুটে গেলেন এবং পরক্ষণেই তার চড়া গলার চিৎকার শোনা গেল, পুলিশ কিসের, তাই আবার জিজ্ঞেস করছিস? বেহেড, বেয়ারা, গোয়ার গোবিন্দ, লক্ষ্মী ছাড়া ছেলে, সাপের 5 পা দেখেছো তুমি, যা ইচ্ছে তাই করবে, না বলে কয়ে নিরুদ্দেশ হয়ে যাবে তুমি, আর বাড়ির লোক থানা পুলিশ করবে না? নিরুদ্দেশ? ও, বাটলা বলেছে বুঝি, দেখাচ্ছি মজা। তো আপনারাই বা কি, পাগলাটাকে খ্যাপাতে কি বলেছি তাই নিয়ে একেবারে থানা পুলিশ? শুধু থানা পুলিশ কেন, টিভিতেও তো খবর দিতে যাচ্ছিলাম, নেহাত একটা ছবির অভাবে। চমৎকার। চমৎকার মানে? এইভাবে বাড়িতে না বলে কয়ে? বাহ, না বলে কয়ে আবার কি, মাকে তো বলেই রেখেছিলাম আমরা 3 বন্ধু এবারে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করব, ইচ্ছে মতো বেড়াবো, ঘুরবো, সিনেমা দেখব, রেস্টুরেন্টে খাবো। আর মা আর থাকতে পারেন না, প্রায় চেঁচিয়ে উঠে বলেন, বলে রেখেছিলি? কবে বলেছিলি? বাহ, গত বছর 15ই আগস্ট বলিনি তোমায়? সামনের বছর 15ই আগস্ট আমরা যা খুশি তাই করব। গত বছর? মা আর কিছু না বলে সোজা রান্নাঘরের দিকে চলে যান। ইত্যবসরে বাড়িতে রব উঠে গেছে, এসেছে এসেছে। ঠাকুমা আর পিসিরা 1 হাত নেবার জন্যে ঝাঁপিয়ে আসছিলেন। ভুলু আঙুল তুলে বললেন, নো নো, কেউ একটি কথাও নয়, তোমাদের বকাবকিতেই ছেলেটা মনের দুঃখে। আমাদের বকাবকিতে? তুই তো রাত দিন তুলোধনা করছিস ছেলেটাকে। আমার কথা বাদ দাও, আমি যা করি ওর ভালোর জন্যেই করি। মা, তা এখন আর রাত দুপুরে পঞ্চব্যঞ্জন রাঁধতে বসো না, চালে ডালে চড়িয়ে দাও, খান কতক বরং বেগুনি ভেজো আর গোটা কতক ডিম। পেটের মধ্যে রাম রাবণের যুদ্ধ চলছে, সেই সকালে যা চা খাওয়া হয়েছে। বৌমা, 2খানা পাঁপড়ও না হয় ভেজো। উফ, পেটের মধ্যে আবার দেখছি যোগ ব্যায়াম শুরু হয়ে গেল। তোতন অবাক হয়ে বলে, কি, তোমরা সারাদিন খাওনি নাকি? ঠাকুমা মারমুখী হয়ে তেড়ে আসেন, বলতে লজ্জা হচ্ছে না বাঁদর ছেলে? মা, ফের? জ্যাঠামশাই আবার হাত তোলেন, কি বললাম? তবে তোমাকেও বলি প্রভু তথাগত, এই দণ্ডে একটি কাজ করতে হবে, করে তবে জলগ্রহণ। ও, তোমার বোধ হয় আর খাওয়া দাওয়ার দরকার নেই, গা থেকে যা চপ, কাটলেট, মুরগি পোলাওয়ের সুবাস ছাড়ছে। আহ, তা থাক, চটপট এই খাতাটায় লিখে ফেলো দেখি তোমার নাম, ধাম, বয়স, গায়ের রং, উচ্চতা, ওজন। আর কাল সকালেই প্রমথেশের স্টুডিও থেকে 1খানা ভালো মতো পোজ দিয়ে ফটো তুলিয়ে আসবে। ভবিষ্যতের কোনো অসুবিধে রাখতে চাই না আমি। যাবার সময় টাকা নিয়ে যেও আমার কাছ থেকে। হঠাৎ কোন অন্ধকারের কোণ থেকে বেরিয়ে আসে একটা ঘন কালো ছায়ামূর্তি। হেই দাদাবাবু, তাহলে আমাকেও সাথে নিয়ে গিয়ে একটা পোজ করে ফটো তুলে দিও, আর খাতায় ওই সব নিকানিকি করে রেখো। ও মা, কী কাণ্ড, তুই আবার এসব কী করবি? বাটুল তাচ্ছিলের গলায় বলে, আমি আবার কী করব, তোমাদের ভবিষ্যতের সুবিধের জন্যে বলা। আমাদের ভবিষ্যতের জন্যে? হা হা হি হি হো হো, হাসির ঢেউ বয়ে যায় ঘরে। তুই আবার কোথায় ছিলি রে ফলের ঝুড়ি? ফলের ঝুড়ি আরও তাচ্ছিলের গলায় বলে, কোথায় আবার? স্টেশনের ধারে। ভেবে বসে দেখেছি রাত ভোর যত ট্রেন আসে দেখব, যদি দেখি দাদাবাবু নির্যশ ফিরল না, আমিও যেদিকে 2 চোখ যাই চলে যাব। হ্যাঁ,
তো দেখলাম মা কালীর দয়া হলো, ট্রেন থেকে নামলো দাদাবাবু, চায়ের দোকান থেকে সাইকেলটা নিল, বঁ করে বেরিয়ে এলো। আমিও তখন গুটি গুটি হাঁটা দিলাম। এছে যখন আর তারা কি। তোতন বলল, ইস কি বোকা, এতখানি হেঁটে মরলি, আমায় ডাকলি না কেন, সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে আসতাম। বাটুল সতেজে বলে, আহারে, বাটুলের যেন তখন রাগ কারবার ক্ষমতা ছিল। তাই নাকি? এখন তো একদম খই ফুটছে। এখন ফুটবে না কেনে, এখন তো গানও ফুটতে পারে। তা দিন দিন রাম ছাগলে সাইকেল চালায়, হাতি পারে ডিম। ঠাকুমা, আমার সেই মুড়িগুলান কোথায় গেল? পেটের মধ্যে শিয়াল ডাকতেছে, বিড়াল আঁচড়াচ্ছে। তা দিন ফটকখানা কিন্তু তুইলে দিও জ্যাঠামশাই, কে জানে আবার কোন দিন নিখোঁজ নিরুদ্দেশ সবার সাথ যায়।